আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সকল শঙ্কা কাটিয়ে রাতে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। 7 বছর পর দেখা হবে মা ও ছেলের। গুলশানের বাসা ও বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। -2 ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিম ঐক্যে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামায়াতের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণ অভ্যুত্থানে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে 100। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতির। এবং আওয়ামী লীগের আরো 2 এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে দুদকের চিঠি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সব শঙ্কা ও অনিশ্চয়তা কাটিয়ে রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দোহা হয়ে বেগম জিয়া লন্ডন পৌঁছাবেন। হিথ্রো বিমানবন্দরে মাকে অভ্যর্থনা জানাবেন ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ও ছেলের। বিমানবন্দর থেকে তাকে সরাসরি যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। এদিকে দলীয় প্রধানকে বিদায় জানাতে গুলশানের বাসভবন ও বিমানবন্দরে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। পতিত স্বৈরাচারের আক্রোশ, নানা প্রতিবন্ধকতা, জীবন মৃত্যুর দোলাচল পেরিয়ে নেতাকর্মী আর দেশবাসীর শুভকামনা নিয়ে ঘণ্টা 3 পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি। বেগম জিয়াকে বিদায় জানাতে এরই মধ্যে গুলশানের বাসভবন, বিমানবন্দর সহ যাত্রাপথে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরে মাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্য যাচ্ছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চিকিৎসক, বিএনপির কয়েকজন নেতা, ব্যক্তিগত সহকারী ও 2 জন গৃহকর্মী। যুক্তরাজ্যের বিমানবন্দর থেকে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে। সেখানেই চলবে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা। শারীরিক সুস্থতা। চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা সহ করোনা পরবর্তী জটিলতা নিরসনে তাকে উন্নত চিকিৎসা দেয়া হবে। প্রয়োজন হলে খালেদা জিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া হতে পারে। এটা সিদ্ধান্ত দিবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর, ওখানে এই সুবিধাটা আছে। সো দে উইল ডিসাইড যে হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া। 2020 সালের মার্চে করোনা মহামারী দেখা দিলে নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান তিনি। কারাবন্দী থাকাকালে তার অসুস্থতা বাড়তে থাকে। এর মধ্যে বেশ কয়েকবার বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েন। সাময়িক কারামুক্তির পর থেকেই খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তার পরিবারের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা হলেও আওয়ামী লীগ সরকার তাতে সাড়া দেয়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। পরে সর্বোচ্চ আদালত দুর্নীতির 2 মামলার রায় বাতিল করে। দলের মহাসচিব জানিয়েছেন, দেশ ছাড়ার আগে 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। বিএনপি নেতাকর্মীদের আশা, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মইনুল হাসান। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল,
খালেদা জিয়া ঠিক কখন বাসা থেকে বের হবেন এবং সেখানকার প্রস্তুতি কি চলছে? মীরা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যেটি নির্ধারিত সময় অর্থাৎ 8টা নাগাদ উনি বাসা থেকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটি আমরা যেই শিডিউলটি পেয়েছি আগে সেই শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত সেটি নির্ধারিত রয়েছে। আর ওনার বাসভবন ফিরোজার সামনে এখন নেতা কর্মীদের একেবারে উপচে পড়া ভিড়। এই ভিড় আসলে শুরু হয়েছে বিকেল নাগাদ থেকেই। নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে ফিরোজার সামনে ভিড় করছেন। সন্ধ্যার পর থেকে এটি আসলে একেবারেই জনসমুদ্র বলা যেতে পারে। নেতাকর্মীদের এই উপস্থিতি সামলাতে এখানকার যারা নিরাপত্তা কর্মী রয়েছে, সিএসএফের ব্যক্তিগত নিরাপত্তা কর্মী, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন, তাদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জনতার উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং মুহুমুহু যে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তাদের হুইসেল শুনতে পাচ্ছেন। তারপরেও নেতাকর্মীদের আসলে ঠেকিয়ে রাখা যাচ্ছে না। নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, ওনারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মূলত এসছেন তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে, শুভকামনা জানাতে। বেগম খালেদা জিয়া দীর্ঘ 17 সালের পরে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য এবং এর মধ্যে নানা ঘাত প্রতিঘাত আপনি নিশ্চয়ই আপনার মনে আছে, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। 2018 সালে ওনাকে দুর্নীতির মামলায় দণ্ড দিয়ে 2 বছর কারা অন্তরীণ করে রাখা হয়। 2020 সালে উনি আসলে নির্বাহী আদেশে মুক্তি পান, তৎকালীন সরকারের নির্বাহী আদেশে। তারপরে সেই কারাগারে থাকাকালীন অবস্থায় আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন। মুক্তির পর তার সেই অসুস্থতা কিন্তু আসলে দিন দিন বাড়তে থাকে এবং 2021 সাল থেকে মূলত 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়াকে টানা একটি দীর্ঘ সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। কখনো উনি বাসায় এসছেন, আবার বাসায় কয়েকদিন থাকার পরেই আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জীবন মৃত্যুর দোলাচালের মধ্যেও উনি বেশ দীর্ঘদিন ওনাকে যেতে হয়েছে। চিকিৎসকরা নানানভাবে এবং পরিবারের সদস্যরা এই সময়ে গত 4 বছরে কিন্তু পতিত স্বৈরাচার যেটি গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে সেই শেখ হাসিনা সরকারের কাছে বারবার পরিবারের সদস্যরা তখন বেগম খালেদা জিয়ার জীবন বাঁচাতে ওনাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য বারবার আবেদন করেছেন, কিন্তু সেই সময় আসলে সেই সরকার তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি। এই 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারের পতনের পর স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আসলে নেতাকর্মীরা নতুন আশার সঞ্চারণ হয়েছেন এবং তারা আশা করছেন, দীর্ঘদিন থেকে আশায় ছিলেন যে তাদের প্রিয় নেত্রী এখন চিকিৎসার জন্য বাইরে যাবেন এবং সুস্থ হয়ে আবারও বাংলাদেশে এসে আবার দলের নেতৃত্ব দেবেন এবং তাদের নেতৃত্ব দেবেন। এই প্রত্যাশাই আসলে মূলত আজকে এই নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি। আপনাকে জানাতে চাই যে 8টা নাগাদ বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং তিনি মূলত গুলশান 2 নম্বর বনানী হয়ে বিমানবন্দর সড়কে উঠবেন এবং সেখান থেকে বিমানবন্দরে তিনি যাবেন। আমরা যতটুকু খবর পেয়েছি এবং বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন, গত কয়েকদিনে ওনাদের প্রস্তুতি যেটি রয়েছে সেটি হচ্ছে যে যেই সড়কটি ব্যবহার করে বেগম খালেদা জিয়া বিমানবন্দরে যাবেন সেই সড়কের দুপাশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে নেতাকর্মীরা তাদের অবস্থান নিয়েছেন। সন্ধ্যার পরপরই, মাগরিবের পরপরই রাস্তার দুপারে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন, বিদায় জানাবেন, শুভকামনা জানাবেন। এই জন্য ইতিমধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে জনদুর্ভোগ যাতে না হয় এজন্য কিন্তু নেতাকর্মীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে যে নেতাকর্মীদেরকে অবশ্যই ফুটপাতে দাঁড়িয়ে অবস্থান নিতে হবে, তা কোনোভাবেই রাস্তায় মানুষের চলাচল বা যানবাহন চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেই ব্যাপারে সতর্ক নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়া 9টার নাগাদ বিমানবন্দরে পৌঁছবেন এমনই ধারণা করা হচ্ছে। সেইখানে নিশ্চয়ই আপনি জানেন যে কাতারের আমিরের যে বিশেষ বিমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু ইতিমধ্যেই গতকালই রাতে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবস্থান করছে। সেই বিমানে এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেই বিমানটি একটি বিশেষায়িত বিমান, আপনাকে বলতে চাই সেখানে অত্যাধুনিক আইসিইউ রয়েছে এবং সেই বিমানের সঙ্গেও কিন্তু চিকিৎসকদের একটি দল রয়েছে, নার্সদের একটি দল রয়েছে। পাশাপাশি এই বহরে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া সফর সঙ্গী হচ্ছেন 15 জন, এর মধ্যে চিকিৎসক রয়েছে, ব্যক্তিগত স্টাফ রয়েছে, ব্যক্তিগতভাবে যারা বেগম খালেদা জিয়ার পরিচর্যা করেন তারা রয়েছেন। মূলত তারাও বেগম খালেদা জিয়ার সঙ্গী হবেন এবং এই বিমানে করেই তারা লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং
আপনাকে জানাতে চাই যে হিথ্রো বিমানবন্দরে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সেখানে অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমান এবং তার পরিবারের সদস্য জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান ওনারা বেগম খালেদা জিয়াকে বিমানবন্দরে স্বাগত জানাবেন এবং সেই বিমানবন্দর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া সরাসরি লন্ডনের যেটি পুরনো একটি ক্লিনিক ও তো অনেক পুরনো এবং প্রসিদ্ধ একটি চিকিৎসা কেন্দ্র লন্ডন ক্লিনিকে সেখানে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। সেখানেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলবে। চিকিৎসকরা গতকালকে যেটি ব্রিফিং আমাদেরকে জানিয়েছেন যে এই চিকিৎসা পর্বটি আসলে লন্ডনেই বেগম খালেদা জিয়া সারতে চান। আপনি জানেন যে ওনার নানান ধরনের মইনুল, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রার আগে তাকে দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভিড় করছেন নেতাকর্মীরা। প্রস্তুত রয়েছে কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। সেখানকার সবশেষ খবর জানতে এবার সরাসরি চলে যাচ্ছে সহকর্মী মাজহারুল হক মুহাজিরের কাছে। মুহাজির, বিমানবন্দরের প্রস্তুতি এবং বিএনপি নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? মীরা, আসলে সত্যি বলতে 7.5 বছর পর বিএনপির যে নেত্রী খালেদা জিয়া তার এই আগমনকে কেন্দ্র করে আমরা যখন আসছিলাম এয়ারপোর্টে, আমাদের সহকর্মী মইনুল কিন্তু এমনটা বলছিলেন, আমরা যখন আসি তখনও কিন্তু আমরা এই দৃশ্যটা দেখতে পাই যে সড়কের দুই পাশে নেতাকর্মীদের ঢল নেমে গেছে এবং তারা কিন্তু এই প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, বিদায় জানানোর জন্য, শুভকামনা জানানোর জন্য তারা হচ্ছে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং একই সাথে আমরা এখানে এয়ারপোর্টে যখন আসি, এয়ারপোর্টে কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ভিআইপি গেট দিয়ে বেগম জিয়াকে আসলে প্রবেশ করানো হবে, সেই ভিআইপি গেটের সামনে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন, ডগ স্কোয়াড থেকে শুরু করে সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর একটা তোড়জোড় আমরা দেখতে পেয়েছি। এবং শুধু 8 নম্বর গেটের কথাই বলবো না মীরা, এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকাতেও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যতটা আমাদের চোখে দেখেছি যে যারা আসছেন, যে যানবাহনগুলো আসছেন, প্রত্যেকটা যানবাহনকে চেক করা হচ্ছে এবং একই সাথে এই যাত্রাকে কেন্দ্র করে যেন অন্য যাত্রীদের ভোগান্তি না হয় সেটিও আসলে লক্ষ্য করা হচ্ছে এবং এমনটাই আমাদেরকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেখান থেকে আমরা আসলে এটা নিশ্চিত হয়েছি। এবং এখন যেহেতু জানা গেছে যে সহকর্মী মইনুল যেমনটা বলছিলেন 8টা বাজে বেগম জিয়া বের হবেন, সেই কারণে এখনো ওরকম ভাবে আমরা নেতাকর্মীদের উপস্থিতি এখানে আসলে নেই। কারণ হচ্ছে যে এখানে নিরাপত্তাটা খুবই জোরদার করা হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল বিএনপি, সেই বিএনপির এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, অনেক লড়াই সংগ্রাম হয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবার সেই ক্ষমতাচ্যুত যে সরকার ছিল, সেই সরকারের আমলে বারবার দাবি করা হয়েছিল যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার জন্য অনেক দাবি দেওয়া, অনেক আন্দোলন, অনেক লড়াই সংগ্রাম করা হয়। সেই একটা ক্ষোভের বহিঃপ্রকাশও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মুখে। তাদের সাথে যতটুকু কথা বলতে পেরেছি তারা কিন্তু আমাদেরকে সেটাই জানাচ্ছিলেন বারবার যে এই যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে ঘটনাগুলো ঘটিয়েছে, তিনি যে কাজগুলো করেছে, সেই কাজগুলো কিন্তু আসলে জনগণ সেভাবেই আসলে বুঝছেন, সেভাবেই আসলে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং তাদের কণ্ঠেও কিন্তু একটাই চাওয়া পাওয়া যে বেগম জিয়া যাবেন, ছেলের সঙ্গে দেখা করবেন, আবারও একটা জিয়া পরিবারের পুনর্মিলনী হবে। সেই পুনর্মিলনীতে সেই পুনর্মিলনীর জন্যই আবারও বেগম জিয়া সুস্থ হয়ে যাবেন, যেটাকে বারবার বলা হচ্ছিল যে এইটা খুব দরকার ছিল। এই বিষয়টা একজন মানুষ ঘরে বসে থেকেই অসুস্থ হয়ে গিয়েছেন, এমনটা দাবি করছিলেন বিএনপি নেতাকর্মীরা। তো মীরা, এখন পর্যন্ত যেহেতু বেগম জিয়া রওনা দেননি, সেই কারণে আমরা এখানকার নিরাপত্তার বিষয়টাই জানালাম। বাকি সংবাদটা হয়তো আমরা পরবর্তী জানাতে পারবো। তবে এর আগ পর্যন্ত বলতে চাই যে এখানে 8 নম্বর গেটের আশেপাশে যেন অন্যান্য সাধারণ দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রবেশ যেন ঠেকানো যায়, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। যেন কোনো ধরনের ভিড়, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অন্য যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই ব্যবস্থা কিন্তু করেছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী। মীরা, মুহাজির, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ বিমানবন্দর থেকে খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল হক মুহাজির।
রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। -2 ফর্মুলা নিয়ে সরকারের কোনো চিন্তা নেই বলেও জানান তিনি। দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্য বাংলাদেশ ডায়ালগ আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করা বর্তমান সরকারের প্রধান কাজ। যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার কাজ এগিয়ে চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এ মাসের শেষার্ধে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুকু রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। ইলেকশনের দুইটা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়নের বিষয়টি সরকারের মাথায় নেই বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে দেশে নতুন গতিশীল নেতৃত্বের সম্ভাবনা তৈরি হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আগামীর বাংলাদেশে রাজনৈতিকভাবে কারোর সাথে পক্ষপাতমূলক আচরণ করবে না বিএনপি। সফররত ব্রিটিশ এমপি রূপা হককে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক বলেন, আগামীর বাংলাদেশের চলমান অস্থিরতা দ্রুতই কেটে যাবে। ফজলে রাব্বির রিপোর্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আগমন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে তৈরি পোশাক খাত ছাড়াও নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য খাতে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা। গুরুত্বের সাথে আলোচনা হয় দক্ষ মানব সম্পদ গড়ে তোলা ও যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। We are not in a position to get LDC graduation on 2026. Please stop it at least next 5 years. Bangladesh eagerly wait that how we can start negotiation with UK and some other countries so that we can continue our trade with those countries. এ সময় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে। তার আশা, ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার সমালোচনাও করেন তিনি। Because I think my friend on the left is talking like he's already won the election. So যদি আমরা খালি এক সিস্টেম রিপ্লেস করি, এক পার্টি আর এক পার্টি দিয়ে, এটা ভালো না। কারণ মানুষরা জেলে যাবে কিন্তু অন্যরকম মানুষ আগে, you know, is that really healthy? এটা ভালো না। Some people saying there's a danger that this country will be Iran, this country will be Afghanistan, and you know, we don't want that either. We want a situation where women can flourish on their ability, not their religion or because of what family they came from or what party they're aligned to. এই সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য হবে পক্ষপাত মুক্ত। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, মুক্ত বাজার অর্থনীতি বলতে আমরা যেটা বুঝি ওইটা, অ্যান্ড লিবারালাইজেশন অফ দি ইকোনমি। আপনি যদি এগুলো ইন্ট্রোডিউস করতে না পারেন তাহলে তো কোনো কিছু এগোবে না। আপনাকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, আপনি কার ছেলে মেয়ে ইজ ইররিলেভেন্ট, বাট দ্য প্রসেস হ্যাজ টু বি ক্লিন, ট্রান্সপারেন্ট, যে আপনাকে লোকজন ইলেক্ট করছে। বাংলাদেশে বিপুল কর্মক্ষম জনশক্তি রয়েছে, একে কাজে লাগিয়ে অর্থনীতির আমূল পরিবর্তন সম্ভব বলে মনে করেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে সময় ক্ষেপণ হলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিকেলে সোনালী ব্যাংক মিলনায়তনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত BM বাকির হোসেনের স্মরণ সভায় তিনি আরো বলেন, সংস্কার করতে হবে জনগণকে সাথে নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনের তাগিদে উন্নয়নের পথপরিক্রমায় সংস্কার হবে। যে এক দফার জন্য আমরাও লড়াই করেছি, যে এক দফার জন্য জুলাই আগস্টের আন্দোলনটা শেষ হলো, গণ অভ্যুত্থান, এটা ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান, সেটার মূল দাবি ছিল সেটা হলো ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন বক্তব্য না দিতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ মসজিদ মিশনের আয়োজনে ইমাম ও খতিব প্রতিনিধি সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সামাজিক কার্যক্রম থেকে মসজিদকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র দূর করতেও ইমামদের ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ইমাম ও খতিবদের এই প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মসজিদ মিশন। সম্মেলনে বিগত স্বৈরাচার সরকারের সময় বিভিন্ন জুলুম নির্যাতনের অভিযোগ তুলে ধরেন ইমামরা। অনুষ্ঠানে সমাজ জীবনে ইসলামের ভুল ব্যাখ্যা দূর করতে ইমামদের সঠিক ভূমিকা রাখার তাগিদ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিরাট সুযোগ, সমাজের সাধারণ কোনো রাজনৈতিক নেতা, কোনো সমাজপতি, কোন জনপ্রতিনিধি, কোন চেয়ারম্যান মেম্বার সাহেব দাঁড়িয়ে কথা বললে সেই কথার সেই ওজন হবে না, সেই প্রভাব হবে না। মসজিদের মেম্বার থেকে ইমাম যদি সে কথা বলে, তা মুসল্লিদের মধ্যে যে প্রভাব, যে আসর পয়দা করবে, সাধারণ মানুষের কথা সে আসর পয়দা হবে না। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমদের হাতেই দেশ সবচেয়ে বেশি নিরাপদ। বলেন, মসজিদকেই করতে হবে সব সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সবগুলো মসজিদ এবং মেম্বার থেকে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং সমাজের ইসলাহের কথাগুলো আসে, তাহলে আলহামদুলিল্লাহ এটা আশে আজমে চলে যাবে, পৌঁছে যাবে এবং দুনিয়া আন্দোলিত হবে, প্রভাবিত হবে মানুষের মন। মানুষ জান্নাতমুখী রাস্তা খুঁজে পাবে, হেদায়েতের দিকে যাবে। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরিতে ইমামদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা সম্মেলনে স্মরণ করিয়ে দেন আমিরে জামায়াত। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সম্মেলনে যোগ দেন সারা দেশের 1000-এরও বেশি ইমাম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আপাতত 100 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেন উপদেষ্টা। ইয়াসিন রানার রিপোর্ট। মঙ্গলবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এতে যারা জড়িত তাদের খুঁজে বের করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশন করে, ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুলিশে নিয়োগ দেওয়ার কথাও জানান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যা যা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কিভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। ট্রাফিক নিয়ন্ত্রণে এখন পর্যন্ত 400 শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বয়ান ছিল সব মিথ্যা। দেশের অনেক মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিল্পী দেবাশিস চক্রবর্তীর পোস্টারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লাইভ এবং প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিতি পোস্টারকে আন্দোলন ও রাজনীতির একটি শক্তিশালী মাধ্যম উল্লেখ করে উপদেষ্টা বলেন, একটা পোস্টার অনেক বছরের বয়ান ভেঙে দিতে পারে। 7 থেকে 19 জানুয়ারি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। উন্নয়নের বয়ান শুনেছি, এগুলো হচ্ছে সব মিথ্যা। দারিদ্র সীমার নিচে কত মানুষ এসেছে, জিডিপি কতটুকু হয়েছে, উন্নতি কত হয়েছে, আসল চিত্রটা আমরা বোধহয় জানি না। এবং এই বয়ান তৈরির কৌশল যে কত নোংরা হতে পারে এবং একই সাথে কত জোরালো হতে পারে, সেটা আমরা গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে দেখেছি। আমাদের এমন একটা ধারণা দেওয়া হতো যে আমরা কিছুদিনের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত হবে বলে আশা করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করে তিনি বলেন, পুরো জাতি আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আদালতের দিকে তাকিয়ে আছে। এদিকে 2021 সালে ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে আজ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 1905 সালে গভর্নর হাউস হিসেবে যাত্রা করা এই ভবনটি পুরাতন হাইকোর্ট হিসেবে পরিচিত ছিল। 2010 সালে এখানেই শুরু হয় 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার। পরবর্তীতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পরিত্যক্ত ঘোষণা করে পাশে টিনশেড ভবনে বিচারিক কার্যক্রম শুরু হয়। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারে গত অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর মূল ভবনটি সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে সংস্কারকৃত মূল ভবনের উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সাথে অ্যাটর্নি জেনারেল, ট্রাইব্যুনালের বিচারপতি ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিন এজলাস কক্ষে উন্মুক্ত ছিল ছবি তোলা ও ভিডিও করা। ঘণ্টাব্যাপী অবস্থান করে পুরো ট্রাইব্যুনাল ঘুরে দেখেন প্রধান বিচারপতি। পরে তিনি সাংবাদিকদের বলেন, এটা কোনো আক্ষরিক সংস্কার নয়, মৌলিক সংস্কার হচ্ছে। আর সংস্কারটা হচ্ছে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হবে। এটা শুধু আক্ষরিক সংস্কার না, এটা মৌলিক একটা সংস্কার হচ্ছে। মৌলিক সংস্কারটা হচ্ছে এই দিক দিয়ে, যেখানে বিচারটা কিভাবে পরিচালিত হবে এবং জাস্টিসটা কিভাবে ডেলিভারি হবে। আমরা সেইভাবে এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচার করতে চাই। পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, এখন থেকে মূল ভবনে চলবে বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনালে গণমাধ্যম কর্মীদের জন্য একটি মিডিয়া সেন্টার করা হচ্ছে বলেও জানান তিনি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। সমগ্র জাতির নৈতিক সমর্থনপুষ্ট একটি গণজোয়ার রুখতে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা প্রধান বিচারপতি মহোদয় ব্যক্ত করেছেন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তা সবই এখানে নিশ্চিত করা হবে। এদিন 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে আন্দোলনে অন্তত 17 জন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিহত আসাদুল্লাহ রাতিনের বাবা শফিকুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচারপতির আপিল বেঞ্চে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া সাজার রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া হাইকোর্টে আপিল করেন। 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন।
ট্রাস্টের মানি স্পেন্ড হয় নাই, অর্থাৎ এই ট্রাস্টে যে টাকা ছিল 2,33,00,000 টাকা, সেই টাকা থেকে শুধুমাত্র 40 লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলীতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য। এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। তাদের গ্রেফতারের চেষ্টা করছে কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের বিদেশে নাগরিকত্বের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক বলেন, এসব গোপন করে তারা বিপুল অঙ্কের টাকা পাচার করতে পারে। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনার পতনে কপাল পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপিদের। একের পর এক দুদকের মামলার জালে পড়ছেন তারা। 14 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মাগুরা 1 আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর 46 কোটি টাকার অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহুল আরা রহিমের বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য মাগুরা 1, এবং তার স্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য গাইবান্ধা 4, এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। বিদেশে টাকা পাচারের অনুসন্ধান করতে গিয়ে দুদক জানতে পেরেছে বাংলাদেশের অনেক জনপ্রতিনিধি ও সরকারি চাকরিজীবী অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। সেসব দেশের পাসপোর্টও রয়েছে অনেকের কাছে। এসব বিষয়ে তথ্য দিতে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। আমরা পর্যালোচনা করে দেখব এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দুর্নীতি, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত আছেন কিনা। এছাড়াও 1.5 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক 90 জেলে মুক্তি হয়ে দেশে ফিরেছেন। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছান তারা। পরে কোস্ট গার্ড তাদেরকে ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে রোববার দুপুরে বঙ্গোপসাগরের খুলনার হিরন পয়েন্ট এলাকায় আন্তর্জাতিক সমুদ্র সীমানায় তাদেরকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড। ভারতীয় সীমানায় প্রবেশের অভিযোগ এনে 2024 সালের 9 ডিসেম্বর FV লাইলা 2 এবং FB মেঘনা 5 ট্রলার দুটি আটক করে নিয়ে যায় সে দেশের কোস্ট গার্ড। আমরা এক রাত একদিন ভাসছিলাম, আমাদের বাসার পর আমরা কোথায় গেছি আমরা বলতে পারি না। পরের দিন বিকালে আমাদেরকে পার্বত্য 5-এ ইন্ডিয়ান বোট আমাকে উদ্ধার করেছে। 11 তারিখ সকাল 10টার দিকে আমাদের পারাদ্বীপ ওখানে নৌপুরি যারা আছে ওনাদের ওখানে নিয়ে গেছিল, আবার বিকেল 4টা নাগাদ। এর ভিতরে আমরা যেটা অনুমান করতেছিলাম যে বাংলাদেশ সরকার তরফ থেকে তাদের সাথে পজিটিভলি যোগাযোগ করছে, করার পরে তারা আমাদের আবার জাহাজে ফেরত দিয়ে যায়। নানা আয়োজনে 2025 সালকে বরণ করে নিল যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেক কাটা, নাচ আর গানে মুখরিত ছিল দিনটি। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত বর্ষবরণে নানা দিক নির্দেশনা দেন শিক্ষকরা। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নার্স তৈরি করার অঙ্গীকার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আমাদের নার্সরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নার্স হবে, সেইভাবে তোমাদের গড়ে তোলার অঙ্গীকার নিয়েই কিন্তু আমরা কাজ করছি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতার বিশ্ব, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাদের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মেহরুন্নেসা মীর সহ অন্যান্য শিক্ষকরা। তোমাদের জীবনকে মানবতার সেবায় যেন উজ্জীবিত করতে পারো এবং তোমাদের অধ্যবসায়, তোমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা একান্ত প্রয়োজন। পাশাপাশি তোমাদের মানবিকতা, সহানুভূতি এবং দায়িত্বশীলতাকে জীবনের অংশ হিসেবে তোমরা গড়ে তোলো। আমরা দক্ষ নার্স হব, এখান থেকে কম্পিটেন্ট নার্স হয়ে বের হবো। হসপিটালে গিয়ে আমরা কি বলছিলাম, কেমন নার্স হব, কাজ করিয়া আনকনশাস কম্পিটেন্স হব। এবছর শিক্ষার্থীদের বিনোদনের জন্য ইনডোর গেমস, পিকনিক সহ নানা আয়োজন থাকবে বলে জানান কলেজ সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তীতে অপারেশন করে সন্তান প্রসব করাতে হবে এমন ধারণা ভুল প্রমাণ করল মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে সিজারিয়ান বেবি প্রসবের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগন্যান্সি রোগীকেও নর্মাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করছে হাসপাতালটি। বিভিন্ন অঞ্চল থেকে আদ্দিন হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির জন্য আসা বেশ কয়েকজন নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করতে পেরে খুশি তাদের স্বজনরা। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও প্রায় 75% মা পরবর্তী সন্তান প্রসবের জন্য নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন, এতে সুস্থ থাকেন মা ও বাচ্চা। মায়ের পরিস্থিতি বুঝে, তার শারীরিক অবস্থা বুঝে অনেক সময় আমরা নর্মাল ডেলিভারি এনকারেজ করে থাকি। আর সেই ক্ষেত্রে যেটা করতে হয়, একান্ত মায়ের ইচ্ছা থাকতে হবে। যদিও আগের বাচ্চা বিভিন্ন কারণেই সিজার হয়ে যায়, পরবর্তী বেবির ওজন, পানির পরিমাণ সবকিছু যদি ভালো থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারির জন্য এনকারেজ করি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রবাসীদের পরিবার ও তাদের বিনিয়োগ সুরক্ষার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যারিস্টার নাজির আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে গতিশীল দেশের অর্থনীতি, তাই প্রবাসীদের ভোটের অধিকার ও দেশ পরিচালনায় অংশ নেয়ার দাবি জানান প্রবাসী এই আইনজীবী। তুলে ধরেন বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বোর্ডের সেবা সহজীকরণের বিষয়। প্রবাসীদের ব্যাপারে মোলা ঝুলিয়ে রাখা হয়েছে, শুধুমাত্র রেমিটেন্স চাই, কিন্তু তাদের অধিকার, সাংবিধানিক মৌলিক অধিকার দেওয়ার ব্যাপারে কোনো আন্তরিকতা পলিটিক্যাল সরকারের আমরা পাইনি। আমরা যদি প্রবাসীদেরকে দূরে সরিয়ে দেন, তাদের নিরাপত্তার অভাব হয়, তাদের যদি বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যদি প্রোটেক্টেড না হয়, তারা যদি আইনের আশ্রয় নিতে না পারে বা নিলে ইফিসিয়েন্টলি তারা যদি সেটা ডিসপোজ করতে না পারে, তাদেরকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যদি আপনি প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, তাহলে তারা বিমুখ হয়ে যাবে। বিমুখ হলে তো দেশ ক্ষতিগ্রস্ত হবে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। স্থানীয় সময় সোমবার কংগ্রেস অধিবেশনের শুরুতে এই অনুমোদন দেন দেশটির আইন প্রণেতারা। এর ফলে এখন ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। যদিও রেওয়াজ অনুযায়ী ইতিমধ্যেই নিজের মন্ত্রিপরিষদ সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে প্রয়োজনীয় ব্যক্তিদের মনোনীত করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের বিপক্ষে বিশাল জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। এবার পার্টিক্স খেলার খবর। পর্দা উঠল ওয়েস্টার্ন গ্রুপ 38তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের।
দুপুরে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এর উদ্বোধন করেন গলফ ফেডারেশনের সহ-সভাপতি লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হক। বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের যৌথ উদ্যোগে আগামী 8 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। 22 জন বিদেশি গলফার সহ সর্বমোট 115 জন খেলোয়াড় এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিক্স কমিউনিটি বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল আনুষ্ঠানিকভাবে যাত্রা করল। ইভেন্টে রয়েছে গেমিং মডেল ডিজাইন ও বিষয়ভিত্তিক মডেল সহ নতুন আইডিয়া প্রদর্শন, বট ও ভার্চুয়াল গেম প্রতিযোগিতা। এই স্পোর্টস কার্নিভালে অংশ নিতে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। আরো জানাচ্ছেন পরাকারমান। তরুণদের গেমিং ও রোবোটিক্সের ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা বাড়াতে এবং আধুনিক চাকুরির বাজারে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত দক্ষতা অর্জনে সহায়তা করতে এবং মেধাবীদের উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরি করে দিতে বাংলাদেশ স্টুডেন্ট প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতেই এই প্রচেষ্টা। এই প্রোগ্রামটা করাই হচ্ছে স্টুডেন্টসদেরকে ইনভলভ করে ভালো কিছু করার জন্য। সেখানে যে জিনিসগুলো মিসকনসেপশন হিসেবে আমাদের মধ্যে আছে এগুলো ক্লিয়ার করার দায়িত্ব একই সাথে গিগাবাইট এবং বিএসপি এর। নট অনলি ইন বাংলাদেশ, মানে পুরো গ্লোবালি ওটা ওরা রিপ্রেজেন্ট করতে পারবে। এই জন্যই কিন্তু স্টেট ইউনিভার্সিটি আমরা সংযুক্ত হয়েছি এবং আমরা আরো চাই যে আমরা এই কার্নিভালের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কি কি চাহিদা আছে। পৃথিবীর 2 বিলিয়ন মানুষ ই স্পোর্টসের সাথে জড়িত, কিন্তু বাংলাদেশ ই স্পোর্টসের সাথে তাল মেলাতে না পারায় পিছিয়ে পড়েছে। সেই গ্যাপ কমানোর জন্যই বাংলাদেশ ই স্পোর্টস কার্নিভাল আয়োজন। টার্গেটেড অডিয়েন্স আমরা পাবো হচ্ছে 6.5 to 7 crore, অর্থাৎ 7 কোটি মানুষ আমাদের সাথে থাকবে। বিত্তবানরা যদি এখানে এগিয়ে আসে তাহলে আমরা এই ইন্ডাস্ট্রিটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। বাংলাদেশে একটা বড় গ্যাপ রয়ে গেছে ই স্পোর্টসে। এই গ্যাপটাকে একমাত্র আমি মনে হয় আজকের থেকেই এটার একটা যাত্রা শুরু হতে পারে। মিডিয়া পার্টনার এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা নজিশ আলী খান বলেন, বিশ্বের সাথে সমান তালে তাল মিলিয়ে বাংলাদেশের এগিয়ে যাওয়ার খবর সবার মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে এটিএন বাংলা। আমরা এটিএন বাংলায় এই উদ্যোগের সঙ্গে জড়িত আছি এবং অনেকদিন ধরে চলবে, অনেকদিন প্রায় 1 মাসের মতো কার্যক্রম চলবে এবং সেই 1 মাসের সব কার্যক্রমকে আমরা কোনো না কোনোভাবে আমরা সরাসরি সম্প্রচার করব। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, হেড অব মার্কেটিং উত্তম কুমার শীল এবং ডেপুটি হেড অব মার্কেটিং শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আগামী এপ্রিল মাসে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ই স্পোর্টস কার্নিভালের গ্র্যান্ড গ্যালা ফাইনাল রাউন্ড হওয়ার কথা রয়েছে। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সকল শঙ্কা কাটিয়ে রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। 7 বছর পর দেখা হবে মা ও ছেলের। বিদায় শুভেচ্ছা জানাতে গুলশানে বাসার সামনে নেতাকর্মীদের ভিড়। -2 ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার। রাজনৈতিক দলগুলো সব সংস্কার না চাইলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মুসলিম ঐক্যে ফাটল ধরে এমন কাজ থেকে বিরত থাকতে ইমামদের প্রতি আহ্বান জামায়াতের। মসজিদকে সব সামাজিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করার তাগিদ। গণ অভ্যুত্থানে আহতদের পুলিশে চাকরি দেবে সরকার। প্রথম ধাপে নিয়োগ পাচ্ছে 100। জুলাই আগস্টে গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতের আশা প্রধান বিচারপতির। এবং আওয়ামী লীগের আরো 2 এমপি ও তাদের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে বিভিন্ন দফতরে দুদকের চিঠি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।